এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। এখন আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গ্রিক ট্রাভেলার্সদের নিয়ে কথা বলবো। এমনিতে ইউপিএসসি সিলেবাস অনুযায়ী গ্রিক, চাইনিজ, আরব এইসব ট্রাভেলার্সদের কথা এখানে বলা হয়েছে। তো আমি অ্যাকর্ডিং টু যখন সিলেবাস অনুযায়ী যাচ্ছি, তো সিলেবাস অনুযায়ী আমি কথা বলি। তো গ্রিক ট্রাভেলার্সদের মধ্যে প্রথমেই যার কথা আমাদের মাথায় আসে তিনি হলেন মেগাস্থিনিস। মেগাস্থিনিস কিন্তু বেসিক্যালি রাষ্ট্রদূত ছিলেন। তার ভারতবর্ষে আগমনের সময়টা কখন ছিল? 302 খ্রিস্টপূর্বাব্দ থেকে 288 খ্রিস্টপূর্বাব্দ। এই খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্টাব্দ এগুলোর মধ্যে যেন কোনো গন্ডগোল না হয়। এগুলো কিন্তু একটা বেসিক থিংস। খ্রিস্টপূর্বাব্দ খ্রিস্টের জন্মের আগে এবং খ্রিস্টাব্দ অব্দ মানে খ্রিস্টের জন্মের পরে, এইভাবেই কিন্তু সালগুলোকে দেখানো হয়। তো 302 খ্রিস্টপূর্বাব্দ থেকে 288 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে তিনি ভারত ভ্রমণ করেছিলেন। তিনি এবার কোন সময় ভারতে এসেছিলেন? এবার আপনারা ভেবে দেখুন যে 302 থেকে 288-র মধ্যে ভারতবর্ষে কোন রাজা রাজত্ব করতেন? তিনি হচ্ছেন চন্দ্রগুপ্ত মৌর্য। আমি প্রিভিয়াসলি চন্দ্রগুপ্ত মৌর্য বাংলাতে কিভাবে কি করেছিল না করেছিল আমি একটা অন্য চ্যানেলে কিন্তু অলরেডি আমি সেটা ব্যাখ্যা আমি দিয়ে দিয়েছি। কিভাবে তারা কাজ করতেন না করতেন, তো সেটা অন্য প্রেক্ষিতে দিয়েছি। সেটা পড়াশোনার জন্য, ইউপিএসসির জন্য ছিল না। কিন্তু এখন আমি বলছি যে ওই সময় চন্দ্রগুপ্ত মৌর্য ভারতবর্ষে তিনি ছিলেন সার্বভৌম রাজা। তো সেই সময় মেগাস্থিনিস তিনি ভারতবর্ষে এসেছিলেন এবং তিনি ভারতবর্ষে এই যে গ্রিক যে ট্রাভেলার্সদের মধ্যে 4টে জিনিস খুব কমন ছিল ভারতবর্ষ সম্পর্কে। তারা কি বিষয় নিয়ে বলেছিলেন? এক হচ্ছে ভূগোল, সমাজ, প্রশাসন এবং সংস্কৃতি। এই 4টে জিনিস নিয়ে কিন্তু তারা কথা বলেছিলেন। এই জিনিসগুলো কিন্তু বেসিক জিনিস, এগুলো মাথায় রাখতে হবে। তাহলে কি বিষয় নিয়ে কথা বলেছিলেন? ভূগোল, সমাজ, প্রশাসন এবং সংস্কৃতি। এবং মেগাস্থিনিসের লেখা ইন্ডিকা, যেটা খুব বিখ্যাত একটা বই, সেই ইন্ডিকা গ্রন্থটা মধ্যে কিন্তু এইগুলোর কথা লেখা আছে। কিন্তু এটা খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে যে ইন্ডিকার যে আসল যে গ্রন্থটা যেটা মেগাস্থিনিস লিখেছিলেন সেটা কিন্তু হারিয়ে গেছে পরবর্তীকালে। তাহলে ইন্ডিকার সম্বন্ধে আমরা জানলাম কি করে? মেগাস্থিনিসের ভারত আসা সম্পর্কে পরবর্তীকালে জেনারেশন টু জেনারেশন যেসব রাইটাররা তারা লিখেছিলেন, বা ওই সময় অনেকে তো হয়তো ইন্ডিকা সম্পর্কে জানতেন, তাদের লেখনীর মাধ্যমে মেগাস্থিনিস এবং তার ইন্ডিকার কথা কিন্তু এখানে আমরা বলতে পারি। এখানে যা যা বিবরণ আছে মূল যে বইটা, সেই বইটা থেকে কিন্তু বিবরণ নেই, কারণ সেই বইটা অনেক দিন আগেই সময়ের বা কালের গহ্বরে সেটা হারিয়েই গেছে। তো এরপর যে বিষয়টা নিয়ে কথা বলা হবে যে ইন্ডিকা গ্রন্থে বেসিক্যালি কোন জিনিস নিয়ে কথা বলা হয়েছে। সবই কি খুব ভালো বলা হয়েছে? তাদের মতো করে কি তারা কিছু বলেনি? ডেফিনেটলি তারা বলেছে। সেইগুলো নিয়েও আমরা কথা বলবো। সেটা হচ্ছে যে মেগাস্থিনিসের ইন্ডিকা গ্রন্থে মূলত যেটা বলা হয়েছে যে এই যে সেন্ট্রালাইজড পাওয়ার, সেন্ট্রালাইজড ওই সময় কি রাজাই ছিল সর্বে সর্বা, সার্বভৌম রাজা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য। তো ডেফিনেটলি তার লেখনীর মধ্যে চন্দ্রগুপ্ত শাসনকালটাই তার লেখনীর মধ্যে ফুটে উঠবে। তো চন্দ্রগুপ্ত মৌর্য ছিলেন সার্বভৌম রাজা এবং ক্ষমতা কি ছিল? সেন্ট্রালাইজ ছিল। এটা আমি আগেও আলোচনা করেছি। তো যাই হোক, সেন্ট্রালাইজ ছিল, কেন্দ্রীভূত সরকার ছিল। তো সেইটা নিয়ে বলা হয়েছিল, আলোচনা করা আছে। এছাড়া রাজার যে সামরিক বাহিনী, সেই সামরিক বাহিনী নিয়েও কথা বলা হয়েছে এবং রাজার সেই সাম্রাজ্যের যে ইন্টেলিজেন্স বিভাগ বা গুপ্তচর বিভাগ, সেই বিভাগ নিয়েও কিন্তু ইন্ডিকা গ্রন্থে অল্প বিস্তর কথা জানা যায়। যদিও আমি আবার বলে দিচ্ছি, এটা আসল ইন্ডিকা গ্রন্থ নয়, অন্যান্য লেখকদের লেখনী থেকে যেগুলো জানতে পারা যাচ্ছে। এটা তো গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে এখানে মূলত ভারতের নদী, ভারতের সমুদ্র, জঙ্গল, এছাড়া মানুষ ছাড়াও অন্যান্য প্রাণী এবং উদ্ভিদ, এই সমস্ত কিছু নিয়ে কিন্তু ইন্ডিকা গ্রন্থে লেখা আছে। ভারতের ভূগোল বলতে ভারতের এই নদ নদী, পাহাড় পর্বত, এইসব জিনিস নিয়ে আলোচনা আছে। এইসব জিনিস নিয়ে সঙ্গে এখানকার থাকা যে মানুষের ছাড়াও
যেসব প্রাণীরা এখানে তখন বসবাস করতো, জঙ্গলের মধ্যে যেসব প্রাণীরা বসবাস করতো, সমুদ্রের মধ্যে মানে মাধ্যমে কিভাবে বাণিজ্য হতো, সমুদ্রকে আদৌ বাণিজ্য হিসেবে ব্যবহার করা হতো কিনা সেই সময়, নদীকে সেই সময় বাণিজ্য পথ হিসেবে ব্যবহার করা হতো কিনা, এবং জঙ্গল এখানে মানে ভারতবর্ষের জঙ্গলের ভূমিকা সেই সময় কি ছিল, এবং এখানে বিভিন্ন ধরনের যে গাছ উদ্ভিদ বলতে এখানে আমার যতদূর মনে হয় সেই সময়কার, এটা আমার থিঙ্কিং, কিন্তু এটা কিন্তু কোনো হিস্টোরিয়ান কিন্তু বলছেন না, আমার যতদূর মনে হয় যে আয়ুর্বেদিক যে ব্যাপারগুলো, উদ্ভিদ কথাটা যেহেতু বলা হয়েছে, আয়ুর্বেদিক যে ব্যাপারগুলো সেইগুলো, কারণ তখনকার দিনে তো অত উন্নত মেডিসিন তো তখন আসেনি, তখন চিকিৎসা হলে আয়ুর্বেদের মাধ্যমেই কিন্তু চিকিৎসাটা হতো। তো এখানে উদ্ভিদ বলতে আমার যতদূর মনে হয় বিভিন্ন আয়ুর্বেদিক যেসব চর্চা, কিভাবে কি ওষুধ হবে না হবে সেসব, বা কোন রোগের কি ওষুধ, সেসব জিনিস নিয়েও কিন্তু এখানে বলা হয়েছে। এছাড়া যে জিনিসটা নিয়ে বেশি সমালোচনা হয় ইন্ডিকা গ্রন্থে, বা গ্রিক ট্রাভেলার্সরা যারাই এসেছিলেন, শুধু তো মেগাস্তেনিস আসেননি, আরও অনেকে এসেছিলেন, তাদের গ্রন্থের মধ্যে যেটা বলা হয়েছে যে আমি যেমন 4 বর্ণের কথা আমি আগে প্রিভিয়াস ক্লাসে আমি ডিসকাস করেছি, যেমন কি ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, কিন্তু এনারা যেটা করেছেন যে দাস ব্যবস্থাকে এখানে খুব হাইলাইট করেছেন। এবার এইটা নিয়ে আবার ভারতীয় হিস্টোরিয়ানদের মধ্যে একটা বিতর্ক আছে যে মানে গ্রিকরা বলেছে যে এখানে 7 ভাগে ভাগ ছিল সমাজের যে ভাগটা ছিল, বর্ণ সিস্টেমটা যেটা ছিল, এটা 7 ভাগে ছিল, 4 ভাগে ছিল না। কিন্তু এখনকার না, মানে আমাদের দেশের হিস্টোরিয়ানরা বলেন বা বলেছিলেন যে এটার কাউন্টার করে বলেছিলেন যে না, ওখানে 4 ভাগেই ভাগ করা ছিল, মানে 4 ভাগেই ওটা ভাগ ছিল, এর বেশি ভাগ কিন্তু ছিল না। এবার গ্রিকরা হয়তো সেই জিনিসগুলোকে তারা কিভাবে দেখেছেন, তারা তাদের মতো করে যেভাবে বর্ণনা দিয়েছেন, তো সেই জিনিসটাই স্বাভাবিক ব্যাপার, তাদের লেখনীর মধ্যে লিপিবদ্ধ থাকবে, এটাই জানা কথা। তো সেই হিসাবে এই জিনিসটাকে নিয়ে একটা পয়েন্ট আউট তো আছেই, এগুলো কিন্তু ওঠে। তবে নর্মালি আমি স্টুডেন্টদেরকে একটা কথা বলে দিই যে এই যে ট্রাভেলার্সদের যে বিবরণ, এই বিবরণগুলোর মধ্যে কিন্তু সত্যতা জিনিসটা, দেখো সময়ের সঙ্গে সঙ্গে কালের গহ্বরে অনেক কিছু নষ্ট হয়ে গেছে, সেটার প্রমাণ হচ্ছে ইন্ডিকা আসল যে গ্রন্থটা, আসল মেগাস্তিনিস আসল বইটাতে কি লিখেছিলেন সেটার প্রমাণ নেই, সেটা তো একটা গেল। এবং শুধু মেগাস্তিনিস বলে না, এনারা তো অনেক বছর আগে সব এসেছেন, লিখেছেন, তারা তাদের মতো করে লিখেছেন, এবং সেটার এগেনস্টেও কিন্তু কাউন্টার হিসাবে কিন্তু ভারতীয় হিস্টোরিয়ানরা কিন্তু কন্টিনিউয়াস সেসব জিনিস নিয়ে কিন্তু কথা বলেন বা আগেও বলেছেন। তো এইসব জিনিস নিয়ে কিন্তু এই ধরনের জিনিস কিন্তু চলতেই থাকে, এই ধরনের লিপিবদ্ধকরণ কিন্তু কখনোই 100% সত্যতা এখানে কিন্তু জানা যায় না। কারণ একটা জিনিস, ভারতবর্ষ বরাবরই ওই সোনে কি চিড়িয়া ছিল, সবাই এসেছে, বিদ্বজ্জনেরাও এসছে, যারা লুটেরা তারাও এসছে, অনেকে এসে এখানে রাজত্ব করেছে, অনেকে এসে এখান থেকে ধন সম্পত্তি নিয়ে গিয়ে নিজেরা নিজেদের দেশে সমৃদ্ধশালী হয়েছে, সমস্ত কিছু হয়েছে, কিন্তু ভারতের আসল যে জিনিস সেটাকে কেউ নষ্ট করতে পারেনি, সেটা হচ্ছে ভারতের আত্মা, সেটাকে কেউ নষ্ট করতে পারেনি। তো ওভারঅল আমার মনে হয় এইটুকুই যথেষ্ট ইউপিএসসির জন্য। এরপর এইগুলোর মধ্যে ডিটেলিং থাকবে, যদি কোনো আমি দেখে নিচ্ছি যে হিস্ট্রি অপশনাল পেপারে এইগুলোকে নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা ইয়ার বাই ইয়ার ওয়াইজ, যদি থাকে তাহলে আমি ডেফিনেটলি সেই জিনিস নিয়ে আমি আলোচনা করব, এবং কিভাবে লিখতে হবে সেটা আমি কমিউনিটি ট্যাবে আমি সেটা পয়েন্ট আউট আমি করে দেবো। তো এটাই ছিল আমার ভিডিও, থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল, প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, টিল দেন গুড বাই।